রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 118তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজি কিবরিয়া, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট থেকে। ডর 118তম পর্বটি ধারণ করা হয়েছে এলিফ্যান্ট রোডের একটি অভিজাত ভবনে। অবশ্যই সেটি হন্টেড। আজকে ডরে যারা অংশগ্রহণ করছেন তারা হচ্ছেন রিয়াদ এবং হাসান। অনুষ্ঠানের শুরুতেই আমরা অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি। ডর মানে ভয়। গন্তব্য অফিসের খুব কাছে হওয়াতে আমরা হাঁটতে হাঁটতে প্রায় মাঝরাতের দিকে পৌঁছে যাই আজকের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখন আর কি করা, এত বড় বিল্ডিং, মানে লিফটের জন্য মনে হয় ওয়েট করা মানে গাড়ির জন্য ওয়েট করার মতো অবস্থা। হ্যাঁ, মানে একটা বাস, সেই বাসটা আমাদেরকে সামনে পিছিয়ে না নিয়ে উপরে নিবে, লোকাল বাস। সেই গাড়ির জন্য অপেক্ষা করছি, করতেই থাকো অনেকক্ষণ ধরেই কিন্তু হয়েছে। প্রায় অনেক বড়। আমরা কত তলা বিল্ডিং এটা না বলি, কারণ হচ্ছে যে এলাকাতে আমরা আছি এলাকাতে এই ধরনের বিল্ডিং হাতে গোনাই পাবেন আপনি, তবে 9 তলার উপরে হবে, এতটুকু শুধু আমি ক্লু দিচ্ছি। যাই হোক, লোবান মনে হয়ে গেছে, লিফট মনে হয় চলে আসছে, চলো আমরা উঠে পড়ি। ফাইনালি তো আমরা কিভাবে পৌঁছে গেলাম এরই মধ্যে জেনে গেছেন। তো আমরা এই মুহূর্তে হচ্ছে সেই ফ্ল্যাটটিতে আছি, যে ফ্ল্যাটটিতে আজকে ডর ধারণ করা হবে। এবং এখানে যারা আছে সবাই দেখতে পাচ্ছে যে এই ফ্ল্যাটের মধ্যে পুরো বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে সমস্ত কিছু। আসলে এটাতে বেশ বড় ধরনের রিনোভেশনের কাজ চলছে পুরো ফ্ল্যাট জুড়ে, এবং সেই কাজটাই মাঝে হঠাৎ ছন্দপতন ঘটে। এবং এই ফ্ল্যাটটা আসলে সন্ধানটা আমি পেয়েছিলাম আমার খুব পরিচিত একজনের মানুষের, অর্থাৎ কাছাকাছি মানুষের আর কি ফ্ল্যাটটা। সে কিছুদিন আগে ফ্ল্যাটটা কিনেছে এবং বড় ধরনের রিনোভেশনের কাজ চলছে এটাতে। ঘটনা হচ্ছে যে এটা আমি সামহাউ মানে কোইন্সিডেন্সলি জানতে পারি বলতে গেলে, যে একদিন আমি জাস্ট ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম এবং ফ্ল্যাটটা দেখতে এসে কিছু একটা দেখে আমার জাস্ট ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, এটা কেন এভাবে আছে। এরপর আমি পুরো ঘটনাটা জানি এবং গত 3-4 দিন ধরে কাজ বন্ধ রয়েছে এবং আমি সামহাউ ম্যানেজ করেছি যে আমাকে 1-2 ঘন্টার জন্য হলেও এই ফ্ল্যাটটা আমাদেরকে দিতে হবে। এই পারপাসে শুধু ওনার একটা কন্ডিশনে ছিল, যেন আমরা অ্যাড্রেসটা এবং কোনো ছবি যেন কোথাও পোস্ট না করি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেটা প্রকাশ করছি না। সো এই ফ্ল্যাটের ঘটনা খুবই ইন্টারেস্টিং ঘটনা, এটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। তবে যেটার জন্য আমরা সবাই ইন্টারেস্টেড থাকি, ইনক্লুডিং মি, সেটা হচ্ছে যে আমার সাথে যারা জার্নিতে অংশগ্রহণ করে তাদের এক্সপিরিয়েন্স শোনার জন্য আমি আসলেই সত্যিকার অর্থে এক্সাইটেড থাকি। এবং আমি আর কথা বাড়াতে চাই না, মূল জার্নি যেটাকে বলি, যেখানে মানুষ তার ভয়ের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে চায়। আমরা শুরুতে যাকে নিয়ে আজকে শুরু করব তার পরিচয়টা জেনে নেই। আপনার নামটা কি ভাই? আমি মোহাম্মদ রিয়াদ হোসেন। রিয়াদ হোসেন, ওকে। রিয়াদ ভাই, আমি যতটুকু জানি যে আপনি দেশের বাইরে থাকেন। জি, সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে থাকেন, কিছুদিন হলো দেশে এসেছেন। হ্যাঁ, ওকে। আবার কবে? ইনশাআল্লাহ নেক্সট মান্থে চলে যাবেন। সো আমরা খুব লাকি যে এই সময়ের মধ্যে আমরা রিয়াদ ভাইকে পেয়ে গেছি। তো রিয়াদ ভাই, আমি আর সময় নষ্ট না করে আপনার ঘটনাতে যেতে চাই। আমি যতটুকু জানি যে সিঙ্গাপুরে কোনো কিছু একটা ঘটনা ঘটে গেছে। ওকে সুমন ভাই, আমি আমার সিঙ্গাপুরের ঘটনাটা দিয়ে শুরু করছি। ঘটনাটা শুরু হয় আমার সাথে, শুধু আমার সাথে বললে ভুল হবে, আমি সহ আমার অনেক বন্ধুর সাথেই ঘটে। 2014 সালের প্রথম দিকে নতুন একটা অ্যাপার্টমেন্টে আমাদের কোম্পানি আমাদেরকে শিফট করে আমাদের থাকার জন্য। আচ্ছা, সে জায়গাটা হচ্ছে কাকি বুকি অ্যাভিনিউ 3। ওকে।
তো অ্যাপার্টমেন্ট গুলো নতুন ছিল তো সুমন ভাই, আমরা হচ্ছি মানে সেকেন্ড ব্যাচ। আচ্ছা। লোকজন একেবারে কম, ভালোই ওই জায়গাটার পরিবেশ এবং সমস্ত সুযোগ সুবিধা আমরা থাকতেছিলাম। কয়তলা বিল্ডিংটা? বিল্ডিংটা 4টা ব্লক আছে, 4টাই 14 তলা করে, এবং একটা ব্লক আছে যেটা 16 তলা। আচ্ছা। তো আমরা যে বিল্ডিংটায় থাকতাম সেটা 14 তলা, এবং সেটার দক্ষিণ পাশ ঘেঁষে একটা বিশাল আকৃতির ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। যে ট্যাঙ্কটার যে অবস্থান সেই জায়গাটাকে ঘিরেই মানে ঘটনার সূত্রপাত। তো ঘটনাটা শুরু হতো এরকম যে আমাদের সম্পূর্ণ এরিয়াটাই ছিল ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক জোন। তারপরেও ফার্স্ট ফ্লোরে আসলে নেটওয়ার্কটা খুব স্ট্রং পেতাম। তো আমি যে কাজ করি দেখা যাচ্ছে মাঝে মাঝে কল আসলে আমার কাজে যেতে হতো, এছাড়া বাসায় থাকতাম। তো বিশেষ করে রাতের বেলায় খুব নেট ব্রাউজিং করা হতো দিন রাতে, মানে ফার্স্ট ফ্লোরে বসে বসে সেই ট্যাঙ্কটার খুব কাছাকাছি ইন্টারনেট ইউজ করতেছি কম্পিউটার দিয়ে আর স্মোক করতেছিলাম। তো হঠাৎ একটা গন্ধ পাই, মাছ টাছ পচে গেলে যেরকম একটা পটকা গন্ধ আসে সেই ধরনের বিশ্রী একটা গন্ধ বাতাসের সাথে ভেসে আসতেছে। ওইখানে কোনো ধরনের একটা ময়লা ফেলারও মানে রুলস নাই, যদি কেউ ফেলে তাহলে অবশ্যই তাকে জরিমানা দিতে হবে, এটা ওইখানে নিয়ম। তো চতুর্দিকে আমি খুঁজতে থাকি, দেখি যে কিছুই না। তো হঠাৎ করে ট্যাঙ্কের ওই দিকে চোখ যায়, গন্ধটা ওই দিক দিয়ে আসতেছিল বাতাসের সাথে। তো আমি খেয়াল করি ট্যাঙ্কটা দেখি যে সাদা কাপড়ের মতো একটা অবয়ব, চুলগুলো সামনের দিকে ঝুঁকে আছে, তার চেহারা দেখা যায় না। এবং ট্যাঙ্কটার উপরের দিকে 12টার পরেই শুধুমাত্র ওয়াকিং লবি ছাড়া লাইট গুলো অফ করে দেওয়া হতো, শুধু ওয়াকিং লবির লাইট গুলো থাকতো। তো হঠাৎ করে চোখ যায় যে দেখি সাদা আকৃতির একটা অবয়ব, এবং সে যে দাঁড়িয়ে আছে তার পা খুব স্পষ্ট বোঝা যায় যে ট্যাঙ্কের মধ্যে স্পর্শ করা নেই, ভাসমান অবস্থায়। আর ওইখান থেকে দুর্গন্ধ আসতেছে, এবং দেখা যায় যে হঠাৎ করে জিনিসটা অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যাওয়ার পর চমকে উঠি, তখন আমি সিগারেটটা ফালাই দিই। সিগারেটটা ফালাই দেওয়ার 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে মনে হয় কেউ আমাকে পিছ থেকে ধাক্কা মারছে। তো আমি যে বেঞ্চটার মধ্যে বসেছিলাম সামনের দিকে ঝুঁকে পড়ে যাই, আমার ল্যাপটপটাও নিচে পড়ে যায়, ব্যাক পার্টটা ফেটে যায়। তো উঠে তো চলে যাই। যখন ওই জিনিসটাকে দেখলেন যে অদৃশ্য হয়ে গেছে, এবং তখনই হচ্ছে আপনি সিগারেটটা যখন ফেললেন, জাস্ট আপনার মনে হলো পেছন থেকে কেউ আপনাকে ধাক্কা দিয়েছে। হ্যাঁ। তখন যেই গন্ধটার কথা আপনি বলছেন যে একটা উৎকট গন্ধ পাচ্ছেন, সেই গন্ধটা কি তখনও ছিল? শুধু ছিল না, মনে হচ্ছে যে এতক্ষণ খুব দূরে ছিল, এখন আরো কাছে চলে এসেছে। ওকে। তারপর ওই দিন চলে গেলাম। চলে যাওয়ার পরে রাত্রে আমার হালকা জ্বর আসছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম 10টার দিকে, আমার বস যখন কল করলো বললো যে একটা লিফট নষ্ট হয়েছে, তুই যা একটু চেক করে আস। তো সারাদিনে 2টা লিফটের কাজ করে আবার বাসায় চলে আসছে 5টার মধ্যে। তো সেদিন ঘটনাটা আমি কারোর সাথে শেয়ার করি নাই। তো সেদিন আবার সেই একই জায়গায় আমি এবং আমার আরেক বন্ধু ফারুক ভাই, সে তার ছোট একটি পিসি নিয়ে বসছে, আমিও বসছি ওই সেম একই বেঞ্চে। তবে আজকে আমি বসছি তার অপোজিট বেঞ্চে। আমি গতকালকে যে বেঞ্চটার মধ্যে বসাচ্ছিলাম আজকে সে বসছে সেখানে। তো সেও স্মোক করতো, তো সেই স্মোক করতেছে। তো আমি হঠাৎ আবার একটা গন্ধ, ওই সেই গন্ধটাই। তখন সে আমাকে বললো, রিয়া তুমি গন্ধ পাচ্ছ? আমি বললাম হ্যাঁ, একটা দুর্গন্ধ তো আসতেছে। তো আমি তখন ঘটনাটা বলি না, আমি চুপ করে রয়েছি। তো আজকে আর কিছু চোখে পড়ে নাই, সে সিগারেট খেতেছিল। তো ফারুক ভাই যখন সিগারেটটা ফেলে দিছে, কিছুক্ষণ পরে দেখি যে ফারুক ভাই ডান দিকে কাত হয়ে গেছে হঠাৎ করে। হ্যাঁ, ডান দিকে কাত হয়ে গেল। আমি বললাম ভাই কি হয়েছে? তো ভাই মনে হয় আমার এখানে কে যেন ধরে আশ্রয় দিছে। কি বলেন? হাড়ের মধ্যে? হ্যাঁ, ঘাড়ের মধ্যে। তো আমি বললাম কি বলেন? বললো হ্যাঁ, বিশ্বাস করো ভাই, আর তুমিও পাইছো আমিও পাইছি গন্ধটা। যখন আমার ঘাড়ের মধ্যে আঘাতটা করা হয়েছে মনে হয় গন্ধটা খুব কাছে চলে আসছে। বলেন কি? হ্যাঁ, তুমি দেখো আমার ঘাড়ের মধ্যে মনে আশ্রয় দিছে। সত্যি করে দেখি যে ওনার ঘাড়ের বাম পাশটা দেখি যে একটা নখের আঁচড়। হ্যাঁ। আঁচড় কিন্তু দেখলে অনেক সময় বোঝা যায় এটা মানে মাত্রই দিয়েছে কিনা, বা অনেকক্ষণ হয়ে গেছে। এমনকি হালকা ব্লিডিং হচ্ছিল সেখান দিয়ে, মানে একদম এখনই দিয়েছে। হ্যাঁ, লাইক আমাদের ঘাম বের হয় না শরীর থেকে, ঘাম এরকম সেম যে ঘামের মতো ব্লাড বেরোচ্ছে হালকা একটু। তো আমি বললাম যে ভাই, যে গন্ধটা এই গন্ধটা কালকে আমার সাথেও গেছে। তখন আমি আমার ল্যাপটপটা দেখালাম যে এই যে দেখেন ব্যাকপার্টটা ফেটে গেছে, ব্যাকটি বেড়ে গেছিল। বললো যে কি ব্যাপারটা কি? পরে আমি বললাম এই ব্যাপার। তখন বললো যে দেখো, তোমাকে আমি বলি নাই গন্ধটার কথা বলতেছিলাম, আমি এর আগে গন্ধ এই জায়গায় পাইছি এবং তুমি হয়তো দেখো নাই। তখন আমি বললাম যে কি দেখি নাই ভাই? বললো এই ট্যাঙ্কের মধ্যে কিছু একটা আছে। আমি বললাম গতকালকে ট্যাঙ্কের মধ্যে তো আমি এইরকম একটা অবয়ব দেখছি। দুইজনেরটাই মিলে গেছে। হ্যাঁ। তখন সে বললো যে সেম অবয়বটা আমি তোমার আরো আগে দেখছি, তুমি ভয় পাবে বিদায় আমি বলি নাই। আমি বললাম যে কালকে আমার সাথে এই ঘটনা ঘটে গেছে, আপনি ভয় পাবেন বিদায় আমি বলি নাই। তখন আমরা দুজন এখানে বসে এটা নিয়ে মানে পালাপ আলোচনা করতেছি। ওই মুহূর্তেই ও ছিল মালাই মুসলিম একজন সিকিউরিটি গার্ড। তখন ও আসলো আমাদের এখানে, বললো কি হয়েছে?
সিঙ্গাপুরে যারা আছে ওরা এই জিনিসটাকে খুব বিলিভ করে। আচ্ছা, মানে সিঙ্গাপুরি যারা আছে, হ্যাঁ, তারা খুব বিলিভ করে, সেটা চাইনিজ হোক বা মুসলিম প্রজাতির মালাই যারা তারা হোক, বরং ওরা খুব ভয়ও পায়। এবং এটার জন্য ওদের দেশে যারা চাইনিজ ধর্মাবলম্বী আছে তারা একটা বিশেষ একটা পূজারও আয়োজন করে প্রত্যেক বছর, শুধুমাত্র এই অদৃশ্য আত্মাদের কারণে, এই ভয়টা থেকে। সবচেয়ে বেশি ঘটনাগুলো ঘটে সিঙ্গাপুরে, দেখা যাচ্ছে বিল্ডিং এর ছাদের মধ্যে ঘটে, কারণ সিঙ্গাপুরে কোনো ছাদে সাধারণত পাবলিক ওঠে না, একমাত্র কোনো মেনটেনেন্স এর কাজ ছাড়া। আচ্ছা, আমি যেহেতু পেশায় একজন এলিভেটর টেকনিশিয়ান, মেনটেনেন্স এর কাজের জন্য প্রায় সময় আমাদের রুফটপে ওঠা পড়ে। তো এই ঘটনাগুলো দেখা যাচ্ছে যে অধিকাংশ বিল্ডিং এর ছাদে গেলে আমাদের কিছু ভয় ভিতরে বা কোনো কিছু অভিজ্ঞতা থাকতে হয় না, বাট সামহাও আমরা গেলে কেমন যেন পরিবেশটা উদ্ভব, একদম স্তব্ধ, মনে হয় যে একদম শানশুন, কোনো শব্দ নেই এবং খুব ভারী একটা পরিবেশ মনে হয় অধিকাংশ বিল্ডিং এ এই ঘটনা। এরপরে কি হলো? ঘটনা যখন ওই ঘটনাগুলো ঘটছে, এখন দুজনেই জানলেন যে এখানে এই ধরনের ঘটনা ঘটে, তারপর কি হলো? তো তারপরে যখন আমরা ওই সিকিউরিটি গার্ড তা চলে আসলো, ও ছিল মুসলিম, জিজ্ঞেস করলো যে কিরে কি ব্যাপার, তোরা কি কথা বলতেছিস এখানে? ওরা বললাম যে দেখ আমাদের সাথে এরকম এরকম ঘটনা ঘটতেছে, আমার সাথেও ঘটছে, অন্য সাথেও ঘটছে। ও যে ঘটনাটা আমাদের বললো যে দেখ শুধু তোদের সাথে না, অনেকে তোদের সাথে বলে না, বা আমরা বলি আমাদের কাছে কেউ এসে বললে যে এটা কিছুই না, এটা নিয়ে তোরা কোনো কল্প কাহিনী ছড়াবি না, আমরা তাদের ওয়ার্নিং করে দেই যেহেতু তোরা আমাদের এইখানের অ্যাম্বাসিডার, ঘটনাটা তোদের বলি শুধু তোদের সাথে না, এটা অনেকের সাথেই ঘটে, এবং রাতের পরে জায়গাটায় এসে সিগারেট খাবি না, তোদের যদি নেট ইউজ করার খুব প্রয়োজন হয় আমাদের সাথে ইউজ করি, এইদিকে আসিস না। আসলে কি ছিল, কেন এটা এরকম? আসলে সেই জায়গাটায় যখন বিল্ডিং গুলো নির্মাণ করা হয় তার পূর্বে এই এলাকাটা ছিল জঙ্গলের মতো। সিঙ্গাপুরে ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে আমাদের দেশের মতো তো না, ওরা দেখা যাচ্ছে যে একদম টিনেজার থেকে নিজেরা নিজেদের পার্টনার পছন্দ করেনি। তো একটা মেয়ে ওইখানে সুইসাইড করে ফাঁসি দিয়ে, এবং মেয়েটা ছিল প্রেগনেন্ট। ওই মেয়েটা সুইসাইড করার পর থেকেই ওই জায়গায় এই ঘটনাগুলো ঘটতে থাকে, এবং যখন এইখানে বিল্ডিং ডেভেলপ করা হচ্ছিল তখন ওই চাইতে আরো বেশি মারাত্মক মারাত্মক ঘটনা ঘটতো, এবং কি অনেকে কাজ করতে পারতো না। ইভেন ওইখানে একটা লোক অ্যাক্সিডেন্ট করে এই ডেভেলপ করার সময় মারাও গেছিল টাওয়ার ক্রেন থেকে পড়ে। কেউ বলতে পারে না যে কিভাবে সে তার ক্রেনের ভেতর থেকে পড়ে গেছে, কারণ সেটা ছিল সম্পূর্ণ ডোর ফ্লেক্সিবল লক করা। ওকে, আজকে আসলে আমাদের এই জায়গাটার সাথে হয়তো আমরা কোন রকম একটা রিলেট করতে পারবো, কারণ আজকে আমরা এমন একটা জায়গায় বসে এমন একটা ঘটনা শুনছি যেটা কনস্ট্রাকশন সাইটের সাথে অনেকটা জড়িত। আর রিয়াদ ভাই যেটা বললেন যে সিঙ্গাপুরে এই ধরনের স্পিরিচুয়াল জিনিসগুলাকে বা প্যারানর্মাল জিনিসগুলো অনেকটা বিশ্বাস করা হয়, অনেক ভয় পাওয়া হয়, সেজন্য পূজাও করা হয় বা বিভিন্ন আচার অনুষ্ঠান রিচুয়াল পালন করা হয়। কিছুদিন আগে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি কোনো একটা নিউজ পোর্টালে যেটা দেখলাম যে ইন্ডিয়াতে তামিলনাড়ু স্টেট রয়েছে, যে স্টেটে যেটা বলতে পারি যে আমরা গভর্নমেন্টের যত ধরনের কাজগুলা হয় স্টেট লেভেলে, সেটা 100 বছরের পুরনো একটা বিল্ডিং, সেই রাজাদের আমল থেকে এই বিল্ডিংটা ব্যবহার হয়ে আসছে। একসময় রাজপ্রাসাদ ছিল, এখন সেটাকে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে গভর্নমেন্টের বিভিন্ন সচিবালয়ে চালানো হচ্ছে। সেই স্টেটের যে মিনিস্টার রয়েছে উনি এই ভবনটাকে ভেঙে ফেলতে চাচ্ছে, কারণ ওনাদের বিশ্বাস যে এই ভবনটাতে কিছু একটা প্রবলেম আছে, যে এখানে তাদের উন্নতির ক্ষেত্রে ঝামেলা করছে, বিভিন্ন ধরনের প্রবলেম তারা ফেস করছে। এই ভবনটা ভেঙে তারা সম্পূর্ণ নতুন রূপে ভবন তৈরি করতে চায় গভর্নমেন্টের অফিসিয়াল কাজ করার জন্য। আসলে এটাই আমি বলছি যে এই ধরনের বিলিফ গুলো কিন্তু অনেক দেশেই আছে। রিলিজিয়াস গ্রন্থগুলোতেও দেখলে হয়তো বা ভিন্ন ভাবে হলেও কিন্তু অদৃশ্য কোনো কিছু যে এক্সিস্ট করে এটা কিন্তু বলা হয়েছে। তো এনিওয়েজ আমরা সেই ব্যাখ্যায় না যাই, আমরা এবার আরো ঘটনার দিকে যেতে চাই। আপনি কিছুদিন আগে আপনার গ্রামের বাড়িতে একটা ঘর তুলতে গিয়ে কিছু একটা ঘটনার সম্মুখীন হয়েছেন, এটা কি ছিল এটা একটু জানি। ঘটনাটা শুরু হয় আমি বাংলাদেশে আসার পরেই আমি একটা নতুন করে ঘর তোলার কাজ শুরু করি। তো ঘরটা যেখানে তোলা হবে সেইখানে আমার একটা পুরাতন ঘর ছিল। আচ্ছা, এবং পুরাতন ঘরটা যে ছিল সেই জায়গাটা বলতে গেলে একটা নালার মতো ছিল, বড় বিশাল আকৃতির। বলে আমি সেখানে ড্রেজিং করে ভরাট করে ফেলি। এবং সেই ঘরটা যখন আমি সরায় নিয়ে যাব তখন সেই পুরাতন যে অনেকগুলো পিলার ছিল যেগুলো আর তোলা সম্ভব হয় না, কারণ ড্রেজিং এর কারণে অনেক নিচে পড়ে গেছে। এবং সেই ঘরটার পাশেই হিজল গাছ ছিল আমার। ঘরটার বলতে গেলে নিচের দিকে পড়ে গেছিল পাটাতনের পুরাতন ঘরটার। আমার বাড়ি চতুর্দিক দিয়ে হিজল গাছ ছিল ড্রেজিং করার পূর্বে। তো এখন সব পুরাতন ঘরটা ছিল সেটার পাশ দিয়ে একেবারে রাস্তা।
চলাচল করার। তো যখন ঘরটার কাজ শুরু করব, আঞ্চলিক ভাষায় যেটাকে বলে পোহাই, ঘর যেখানে তুলবে সেই জায়গাটায় জিআই তার দিয়ে একটা তৈরি করা হয় না, যে ম্যাপ, যে কোন কোথায় কোথায় খুঁটিগুলো গাড়া হবে, Okay, right. সেটা যখন জাস্ট করা হয় সেদিন রাতেই আমি স্বপ্ন দেখি। স্বপ্নটা ঠিক এইরকম যে কেউ একজন আমাকে এসে বলছে যে আমার জায়গাটা বন্ধ করে দিচ্ছিস। আপনি ঘুমের ঘরে শুনতে পাচ্ছেন এই ধরনের sound? হ্যাঁ। কেউ বলছে হ্যাঁ, আপনাকে? স্পষ্ট ভাষায় বলে গেল। কণ্ঠটা একটা পুরুষ মানুষের কণ্ঠ, বাট আমাদের মতো স্বাভাবিক কণ্ঠ না। তারপরে আমার ঘুম ভাঙি, বাট খুব একটা চমকে যায় না, কারণ আমার বাবা আধ্যাত্মিকতার চর্চা করে বা এখনো করতেছে। সেটার কারণেই সামহাও আমি প্রোটেক্টিভ, যে এই বিষয়গুলো আপনার কোনো ক্ষতি করতে হ্যাঁ পারছে না? আমার। বাট কি হচ্ছিল, আমরা সেই ঘটনাটা একটু শুনি। তো সেই ঘটনাটা প্রথম দিন দেখার পরে যখন দুটো খুঁটি গাড়া হলো, পরের দিন রাতে আমি ঘুমের মধ্যে ঠিক একই কথা, আমার জায়গাটা বন্ধ করছিস তুই। স্বপ্নে বলতে গেলে স্পষ্ট বলতেছে, আমার কাছে মনে হচ্ছে রিয়েল, যে আমার পাশে কেউ এসে বলে গেল। তখন আমি আমার বাবার সাথে ঘটনাটা শেয়ার করি, যে বাবা আমার সাথে এরকম এরকম ঘটতেছে। তো বাবা আমাকে বলল, যাক আমি বিষয়টা দেখতেছি, এটা তোকে ভয় দেখাচ্ছে, কোনো ক্ষতি করতে পারবে না তোর, এটা নিয়ে তুই টেনশন করিস না। তো তৃতীয়বার যখন আমি স্বপ্নটা দেখি, সবগুলো খুঁটি ঘরের গাড়া হয়ে গেছে। সে ফাইনালি আমাকে বলে গেল যে আমার জায়গাটা বন্ধ করে দিলি তুই। তখন আমি আব্বাকে বললাম, আব্বা আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে, তো যাই হোক আমার মনে হয় এখানে করার দরকার নেই। ঘটনাটা আমার আম্মাকেও বলি, তখন আম্মাও নিষেধ করে যে ছেলে যেহেতু বলতেছে তুমি একটু সরাই নিয়ে দরকার পড়লে বাড়ির দক্ষিণ পাশে ঘরটার কাজ ধরো। তো আমার বাবা বললো, দেখো এটা নিয়ে ভয়ের কিছু নাই, ওর কোনো ক্ষতি করতে পারবে না, ওকে ভয় দেখাচ্ছে, এটা কোনো কিছুই না। তো যাই হোক শেষ পর্যন্ত বাবার কথা শুনে সেখানে ঘরের কাজ করা হলো। এর মধ্যে ঘরের কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। যে কোনো একটা কারণবশত হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে চলে গেলাম কক্সবাজারে একা। এক সপ্তাহ পরে ব্যাক করলাম, ব্যাক করার পরে দেখি যে ঘরের কাজ প্রায় কমপ্লিট। ঘরের মধ্যে আমি নতুন ইলেকট্রিসিটি ওয়ারিং করিনি, এর মধ্যে আমি থাকা শুরু করলাম। যে ঘটনাটা ঘটতো বলতে গেলে এখনো ঘটে আমার সাথে ঘটনাটা। রাত্রেবেলা আমি শুয়ে আছি, মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজ করতেছি, হঠাৎ করে মনে হচ্ছে যে আমার ঘরের কাঠগুলো কোন একটা কাঠ চিড়ে ফেলছে। যে কাঠ দিয়ে আমি ঘরটা করছি, যদি আমি হাফ ইঞ্চি একটা পেরেকও টুকতে যাই, সেই পেরেকটা বাঁকা হয়ে যায়। কাঠগুলো খুবই শক্ত, খুবই শক্ত, ভালো মানের কাঠ হ্যাঁ দিয়ে করেছেন। ভাষা সচরাচর লোহা কাঠ বলে, খুবই শক্ত। সেই কাঠ চিড়ে ফেলে শব্দ হচ্ছে যে একদম বিকট শব্দ, শুধু শব্দ না যে কাঠ চিড়ে ফেলছে। লাইট অন করে দেখতাম কিচ্ছু না। মানে আপনি শব্দ পেতেন যে কাঠ হয়তো বা কেউ চিড়ে ফেলতেছে ওইভাবে, লাইট অন করলে কিছুই নেই, কিছুই নেই। একদম শব্দও নেই। না, একদম শব্দ স্টপ। আবার দেখা যাচ্ছে যে লাইট অফ করে ডিম লাইট জ্বালানো, আমার ঘরের কর্নারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ফেসের অবয়ব স্পষ্ট আমার দিকে তাকায় আছে, স্পষ্ট একদম ক্লিয়ারলি আমি বুঝতে পারি আমার দিকে তাকায় আছে। এটা কি ডিম লাইটের মধ্যেই দেখতে পান নাকি? ডিম লাইটের মধ্যে দেখতে পাই। আচ্ছা। তো আমি এই জিনিসটা প্রথম দিকে ভাবি যে হয়তো বা এটা আমার দেখার ভুল। তারপরে আমি ড্রিম লাইট চেঞ্জ করি, এই পর্যন্ত 4টা কালারের ড্রিম লাইট চেঞ্জ করা হয়ে গেছে, বাট জিনিসটা এখনো ঘটে। এবং দেখা যাচ্ছে যে আমার টেবিলের মাঝখানে পানির জগ রেখে দিচ্ছি, সেই পানির জগ হঠাৎ করে কেউ ফেলে দিচ্ছে। আচ্ছা। উঠে যাচ্ছি কারণ ঘরে তো বিড়াল একটা ইঁদুর ঢোকারও কোনো জায়গা নেই, সেইখানে তো বিড়াল আসার প্রশ্নই আসে না। সারা ঘর চেক করি, কিচ্ছু নেই। আমার ড্রেসিং টেবিলের লকারের ভিতরে দেখা যাচ্ছে আমার কিছু ক্রেস্ট রাখা আছে, যেগুলো আমি সিঙ্গাপুরে পেয়েছিলাম। গ্লাস লাগানো আছে, ক্রেস্ট বাইরে পড়ে গেছে। গ্লাস লাগানো তখন কে ফেলছে, কিভাবে ফেলছে কিছুই দেখার নেই, কিন্তু সেই অবয়ব সেই একই কর্নারের মধ্যে আমার শোবার ঘরের উত্তর পূর্ব কর্নারে আমার পায়ের দিকটা এখনো আমি দেখতে পাই। ইভেন সে যখন আমার আশপাশ দিয়ে থাকে আমি বুঝতে পারি। এবং এই ঘটনাটা আমি যখন রাতে আপনি যখন আমাকে কল দিয়েছিলেন, আমি একটা প্রোগ্রামে থাকার কারণে আমি কলটা রিসিভ করতে পারি নাই। রাতের বেলায় আমি স্বপ্ন দেখি এই ঘটনাটাই, যে আমি ঘটনা কোথাও শেয়ার করতেছি, সেটা আপনার সাথে না, কোথাও কারোর সাথে শেয়ার করতেছি। এবং আমার ঘুম ভাঙে যখন আমি নাম্বার দেখি, নাম্বার দেখার পরে যখন আমি কল দেই, তখন বুঝতে পারেন যে এবিসি রেডিও থেকে আপনাকে কল করা হয়েছে। জি, আমি যখন বাসা থেকে বের হব তখন থেকে আমি বুঝতে পারি যে আমি যে এখানে আসবো, আমি যাতে নাচতে পারি বাধা প্রদান করতে। কিরকম হয়েছিল? হ্যাঁ, আমি আসতেছিলাম একেবারে ফ্রেশ পিচ ঢালাই রোড, আমি হেঁটে আসতেছি, হঠাৎ করে মনে হলো যে আমি হোঁচট খেলাম লাইক আমার ডান পায়ের মধ্যে কিছু একটা বেঁধে গেছে। বেঁধে যাওয়ার পরে আমি হোঁচট খেলাম। হোঁচট খাওয়ার পরে আমার হাত থেকে আমার ফোনটা পড়ে গেল, ক্যামেরার গ্লাসটা ভেঙে গেছে। রাইট, ফেটে গেছে, একদম ফেটে গেছে বলতে তো চূর্ণ চূর্ণ হয়ে পড়ে গেছে। কিন্তু এই ফোনের মধ্যে আমি লাস্ট উইকে আমার এক ফ্রেন্ডের সাথে আমি চ্যালেঞ্জ করে এই ফোনটার মধ্যে আমি শু দিয়ে পাড়া দিয়ে ফাঁকা ফ্লোরে রেখে দাঁড়ায় রয়েছি, কোথাও কিচ্ছু হয় নাই, বাট সিম্পলি জাস্ট পড়ে গেল, ভেঙে গেল।
যাই হোক, তারপরেও কিন্তু রিয়াদ ভাই এসেছে আমাদের কাছে সাহস করে। কিছু মানুষ আছে যে এই এক্সপিরিয়েন্স গুলোকে খুব সাহসিকতার সাথে ফেস করতে পারে, আবার অনেকে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয়তো হয়নি কিন্তু মনে মনে ভাবছে যে তার সাথে হয়তো অনেক কিছু ঘটে গেছে। নিজেদের ব্যর্থতাকেও অনেক সময় এই ধরনের জিনিসগুলো দিয়ে ঢাকতে চায় যে আপনি কোনো একটা কাজে হয়তো ব্যর্থ হচ্ছেন বা আপনার চেষ্টাটা ওইভাবে নেই। এখন আপনি যদি মনে করেন যে আপনি বিভিন্ন প্যারানর্মাল জিনিসের কারণে ব্যর্থ হচ্ছে, আসলে আমি বলবো যে নিজের সাথে নিজের প্রতারণা করার শামিল হবে। রিয়াদ ভাই সাহস করে এই বাধা পাওয়ার পরেও আমাদের এই জার্নিতে জয়েন করেছে যে আমি এটা শেয়ার করতে চাই সবার সাথে। সো রিয়াদ ভাইকে আসলে আমার থ্যাঙ্কস জানানোর ভাষা নেই। এতটুকু রিস্ক নেওয়ার পরেও আপনি এসেছেন, শেয়ার করেছেন। সো রিয়াদ ভাই, এই ছিল আপনার ঘটনা, কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই জার্নিতে যোগ দিয়েছেন, আমাদের সাথে আজকের এই ফ্ল্যাটে এসে পৌঁছেছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা ডর শোনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং শুনলে আমি একটা কথা বলতে চাই যে এই ঘটনাগুলো আসলে যার সাথে ঘটে সেই বুঝতে পারে যে আসলে কতটা সত্য। রাইট, এটা আসলে আপনার সাথে না ঘটলে আপনি এটা ফিল করতে পারবেন না যে এটা আসলে কি বিষয়টা। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই যে সিঙ্গাপুরে থেকে তো আপনি ডর শোনেন, সো আপনার সাথে কি এখানে আরো অনেকেই ডর শোনে? সিঙ্গাপুরে আমার প্রথম অবস্থায় আমি যখন ডর শুনতাম, আমার অনেক বন্ধু এই ডর প্রোগ্রামটা সম্পর্কে জানতো না। তো যখন ওদের আমি কয়েকটা এপিসোড ডাউনলোড করে শোনাই, তো তারপর থেকে আমি বলতে পারি আমার কাছের 5 জন বন্ধু ওরা আমার সাথে সবসময় ডর শুনতো। এবং আমরা প্রায় সেই যে আপনাকে ঘটনাটা বললাম যে আমাদের সাথে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসটা ঘটতো যে ফার্স্ট ফ্লোরে, ওখানে বসে আমরা অনেক সময় ডর শুনছি। ওকে, তো প্রত্যেককেই ধন্যবাদ। সিঙ্গাপুরে থেকে যারা শুনছেন, কিংবা অনেকে আমরা জানি সৌদি আরব থেকে, দুবাই থেকে, ওমান থেকে, অনেক অনেক জায়গা থেকে ডর শুনে থাকে। সো প্রত্যেককে অনেক অনেক আন্তরিক ভাবে ধন্যবাদ যে এত দূর থেকে হলেও ডরকে সাপোর্ট করার জন্য। সো চলুন এর পরবর্তীতে যে অতিথি আছে আমরা তার ঘটনার দিকে আগাই। আমন্ত্রণ আরো একবার আপনাদের সবাইকে, এবং একই সাথে এ কথাটিও বলতে চাই, ডরের ঘটনা যারা এখানে বলতে চান তারা আমাদের এখানে জয়েন করতে পারেন। নিয়মটি হচ্ছে আপনাকে ফোন করে বলতে হবে আপনার জীবনে কি ধরনের ভৌতিক ঘটনা ঘটেছিল। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। প্লিজ নাম এবং সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। প্রিয় শ্রোতা, ডর এটি সম্পূর্ণরূপে একটি অবৈজ্ঞানিক অনুষ্ঠান। এখানে যুক্তির কোনো ঠাঁই নেই। আমরা শুধু একটা কথাই বারবার আপনাদেরকে বলি, পুরো পৃথিবীটাই অনেক বেশি রহস্যময়। কিছুটা রহস্যে ঘেরা, ভয়ের উন্মাদনায় অন্যরকম একটি অনুভূতি পাওয়ার জন্য ঘন্টা দুয়েক চেষ্টা করার নাম হচ্ছে ডর। এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। কথা না বাড়িয়ে আবারও আমরা গল্পে ফিরছি। ডর। ওকে, এবার আমরা পরের জনের কাছে যাব। পরের জনের কাছে যাওয়ার আগে একটা ঘটনা, আমার একটা এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করতে চাই। মাত্র কিছুদিন আগে, হয়তো অনেকে ফেসবুকে গেলে হয়তো অনেকেই দেখেও ফেলেছেন, ফেসবুকে সেটা দেয়া আছে। কিছুদিন আগের ঘটনা, কোনো একটা কারণে আমি গ্রিন রোড এলাকায় খুব রাতের বেলা বলবো না, ভোরবেলা বলতে পারি, তখন প্রায় 4:30টার মতো বাজে। তখন আমি আর আমার একটা বন্ধু ছিল, ওর ফ্যামিলির অসুস্থ ছিল, একজন হসপিটালে থাকতে হয়েছিল। তো সেই দিন আমাকে ওর সাথে থাকতে হয়েছিল সামহাউ। তো যাই হোক, যখন প্রায় 4টা 4:30 বাজে আমরা দুজনই বের হই যে হসপিটালে অনেকক্ষণ হয়েছে, এবার একটু হাঁটাহাঁটি করি বাইরে। অনেক সময় আমরা হয়তো এই এলাকা দিয়ে অনেকবার যাতায়াত করা হয়েছে, কিন্তু এই সময়ের যে চেহারা, এটা কিন্তু অনেকেরই হয়তো বা এখনো দেখা হয়নি। আপনি হয়তো অনেকবার গ্রিন রোড দিয়ে হেঁটে গেছেন দিনের বিভিন্ন সময়, কিন্তু রাতের বেলা 3টার পর এইটার কি চেহারা দাঁড়ায় এটা হয়তো আপনার কখনো দেখা হয়নি। তো যাই হোক, আমরা বের হলাম, অনেকটাই ফাঁকা বলা যায়, মানে গ্রিন রোডকে চেনা যায় না তখন, এত নীরব। তো হাঁটছি দুইজন, তো হঠাৎ করে একটু শ্যাডোর মতো ছিল, ওখানে দাঁড়িয়ে আছে, এভাবেই কথা বলছি যে আরো দূরে যাব কি যাব না, নাকি হসপিটালে আবার ফিরে যাওয়া উচিত হবে। তো যাই হোক, এমন সময় দেখলাম যে দূরে, আমাদের থেকে বেশ খানিকটা দূরে হচ্ছে একটা কুকুর, জাস্ট একটা কুকুর ছিল তখন রাস্তায়, ঘেউ ঘেউ করছে। খুব স্বাভাবিক, প্রথমে আমরা পাত্তা দিইনি, কিন্তু পরবর্তীতে যেটা খেয়াল করলাম যে কুকুরটা কোনো কিছু একটা ফোকাস করে ঘেউ ঘেউ করছে। তো আমরা প্রথমে ভাবলাম চোট্টর কিছু না তো আবার, কিন্তু ভালো করে যখন একটু খেয়াল করলাম তখন দেখলাম কি কুকুরটা জাস্ট একদম রাস্তার মাঝামাঝি পর্যায়ে আছে, এবং মাঝামাঝি পর্যায়ে থেকে
উপরের দিকে মুখ করে ঘেউ ঘেউ করছে, মানে কাউকে সে মানে তাড়াতে চাচ্ছে এখান থেকে, এরকম একটা এক্সপ্রেশন তার মাঝে। এবং এক পা সামনে এগিয়ে যাচ্ছে, আবার 3 পা পেছনে চলে আসছে, আবার সামনে এগিয়ে যাচ্ছে, আবার পেছনে চলে আসছে, মানে অ্যাজ ইফ মানে এমন হচ্ছে যে কুকুরটার সামনে ধরেন খুব উঁচু একটা মানুষ দাঁড়িয়ে আছে, কুকুরটা মানুষের মুখের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে, মানে জোরে সোরে, মানে সে এখানে তাকে পছন্দ করছে না বা এখান থেকে তাড়াতে চাচ্ছে, এরকম কিছু একটা। তো আমরা জাস্ট প্রথমে ভেবেছিলাম এমন হয় কি অনেক সময় কুকুর নিজের ছায়া দেখলেও একটু অন্যরকম আচরণ করে, এটা কি, কিন্তু না, দেখলাম যে কুকুরের যে ছায়া এটা সম্পূর্ণ তার বিপরীত দিকে, এবং কুকুর মানে সামনে মুখ উপর করে, যেখানে এমন উঁচু কোনো দেয়াল নাই, কোনো কিছু নেই, জাস্ট খোলা জায়গায়, এবং ঘেউ ঘেউ করতেছে, হয়তো কেউকে তাড়ানোর জন্য এরকম একটা অ্যাপ্রোচ। তো এরকম প্রায় 4-5 মিনিট ধরে এরকম চলছে। আস্তে আস্তে আমি আর আমার ফ্রেন্ড খুব মনোযোগ দিয়ে দেখতে দেখতে বিষয়টা আমাদের কাছে একটু অদ্ভুত মনে হলো, যে কিছু একটা উইয়ার্ড মনে হচ্ছে, যে এরকম তো হওয়ার কথা না। তো যাই হোক, আমরা মোবাইলটা বের করলাম এবং ছবি তুলতে গেছি। তো ছবি তোলার সাথে সাথে না হঠাৎ করে ফ্ল্যাশটা জ্বলে গেছে, এবং ফ্ল্যাশটা জ্বলে যাওয়ার পরে পুরো ছবিটা একদম ঝাপসা ঘোলা হয়ে গেছে, এবং এরপরেই দেখলাম যে কুকুরটার ঘেউ ঘেউ আস্তে আস্তে করে কেমন জানি কমে যাচ্ছে, এবং আস্তে করে 1-1.5 মিনিটের মাথায় সে গিয়ে রাস্তার ধারে চুপচাপ শুয়ে গেছে। মানে জাস্ট আমার মনে হলো যে আমাদের ফিলিংসটা ছিল এমন যে আমরা জাস্ট ছবিটা তুলতে গিয়ে এই ফ্ল্যাশের আলোতে কোনো কিছু একটা মানে ওখানে যা ঘটছিল তার মধ্যে ইন্টারাপ্ট করা হয়েছে, এবং ঘটনাটা বন্ধ হয়ে গেছে, আর কুকুরটাও স্বাভাবিক হয়ে গেছে। তো যাই হোক, এই ঘটনা দেখার পর আসলে একটু অবাক হয়ে গেছিলাম। আমি আসলে জানি না এখানে অন্য কোনো কুকুরের সাইকোলজি হয়তো অনেক কিছু থাকতে পারে, কিছু জানি কিনা, তবে এতটুকু আমরা জানি যে কুকুর কিন্তু মানে একটু অদ্ভুত প্রাণী, অনেক কিছু সেন্স করতে পারে যেটা নর্মাল স্বাভাবিক মানুষ পারে না। পশু পাখি সেটা অনেক কিছুই সেন্স করতে পারে। তো যাই হোক, কি বলবো আমি আসলে জানি না, আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত রকমের একটা ঘটনা, যেটা আমি সচরাচর দেখি না এই ধরনের ঘটনা। আচ্ছা, আমার বন্ধুদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো আর কি, তাই শেয়ার করলাম। তবে গ্রিন রোড দিয়ে ওই সময়ে যদি কেউ যাতায়াত করেন, একটু খেয়াল রাখতে পারেন যে আপনার সামনেও কি এই ধরনের কোনো ঘটনা পড়ে কিনা। বাই দ্য ওয়ে, আরো একটা কথা বলে রাখি যে রাতের বেলা যখন ঠিক ওই সময়গুলোতে আপনি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন, ঝাঁকে ঝাঁকে কুকুর দেখে অনেক সময় আবার ভয়ও করে যে আবার না হামলা করে দেয়। তো কিন্তু ওইখানে কিন্তু মাত্র একটা কুকুরই ছিল, এবং বেশ কালো কুচকুচে একটা কুকুর ছিল। এনিওয়েজ, আমরা পরবর্তী ঘটনা যাব। ওদের যে পরবর্তী অতিথি আছে, আমরা একটু তার কাছে যাই, তার যে এক্সপেরিয়েন্স রয়েছে সেই এক্সপেরিয়েন্সটা আমরা শুনি। ডর চলছে, আর সুমন আছে আপনাদের সাথে, আর এই মুহূর্তে আমাদের যিনি গেস্ট আছে আমরা তার কাছে যেতে চাই, একটু তার পরিচয়টা জানবো। শুরুতে একটু আপনার নামটা জানি, আপনার নাম কি? আমার নাম হাসান, মোহাম্মদ হাসান। ওকে হাসান ভাই, আপনি কোথায় থাকেন এবং কি করেন? আমি গাজীপুরে থাকি, স্টাডি করি, অনার্স 3rd ইয়ারে ইংরেজি ডিপার্টমেন্ট। ওকে, সো হাসান ভাই, আমরা আপনার কয়েকটা ঘটনার কথা আমি শুনেছি। আমি জানি না আমাদের হাতে যে সময় আছে আমরা কতটুকু নিতে পারবো, তবে আমরা আর কথা না বাড়াই, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমরা শুরুতে কোন ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? আমি ফার্স্টলি যে ঘটনা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি আমার অনার্স লাইফের প্রথম দিকে একটা বাসায় লজিন থাকি, সে বাসা সম্পর্কিত। আমি যখন সে বাসায় লজিন থাকার কথা ছিল তার আগে আমার অনেকে সেটা ইনফর্ম করে যে এ বাসায় একটা ভূতের প্রভাব আছে, বা অনেকে রিকোয়েস্ট করে এই জায়গায় না থাকার জন্য, কিন্তু আমি সেটা তেমন একটা নাগালে নেই না। কিন্তু এক সময় আমি সে বাসায় থাকি, লজিং থাকার আগে একদিন থাকি অন্য একজনের সাথে, তখন দেখা যায় যে হঠাৎ আমি রাতের বেলায়, আপনি লজিং থাকতে শুরু করেননি, জাস্ট এমনিতে একদিন ওই বাসাতে আরেকজনের সাথে থাকতো, ফ্রেন্ডের মতো বড় ভাই থাকতো, ওনার সাথে একদিন থাকি। তো যখন থাকি দেখা যাচ্ছে হঠাৎ রাতের বেলা আমি বের হয়ে এক সময় প্রস্রাব করার জন্য, দেখে যে একটা বেল গাছের উপরে কিসের জানি একটা বাতি হঠাৎ আমি আসার মাত্র সেটা নিভে যায়, আর সেটা দেখে আমি একটু ভয় লাগলো। তারপর আমি প্রস্তাবটা করে আবার একটু ভেবে চিন্তে পরে আবার বাসায় রুমের ভেতরে যাই। পরে যাওয়ার পরে যখন আমি রাতে এটা কারোর সাথে শেয়ার করি না, কিন্তু সকালবেলায় শেয়ার করি, তারা তেমন কিছু এটা মনে করে না। আর পরবর্তীতে আমি উনি ওই বাসায় যিনি থাকতেন আগে লজিং টিচার, উনি চলে যায়, উনি আমার এমনি বড় ভাই লাগতো, কলেজ ব্রাদার হিসেবে আর কি। পরবর্তীতে দেখা যায় যে উনি বিয়ে করে এবং চলে যায়, তখন আমি ওই বাসায় রেখে যাই আর কি। পরে আমি লজিং থাকা অবস্থায় একদিন বেশ কয়েকটা ঘটনা ঘটে, তার ভেতর সবচেয়ে যে ইম্পর্টেন্ট যেটা, একদিন রাতের বেলা আমি ঘুমায় আছি, দেখতে পাচ্ছি যে
কি জানি একটা হঠাৎ প্রায় রাত 3:30টার দিকে আমার পিঠের ভেতর আমি যখন চেতন পাই আর কি, দেখে যে কি জানি একটা লেগে আছে, যেটা অনেক শক্ত পাথর অথবা কঠিন, বিশাল একটা কঠিন পদার্থের মতো, লোহার চেয়েও শক্ত এরকম মনে হচ্ছে। পরে আমি পিঠ দিয়ে ধাক্কা দিয়ে বুঝতে পারতেছি যে এটা নিশ্চয়ই শক্ত কিছু একটা হবে। পরে আমি এটা ভেবে নিলাম যে এটা তো এমন হতে পারে যে সেটা দেওয়াল হতে পারে বা মাটির দেওয়াল যেহেতু ছিল। পরে আমি ডান হাত দিয়ে সেটা আমার পাশে, আসলে সেটা কি সেটা বোঝার জন্য, অনেকটা দেওয়ালটা কত দূরে সেটা দেখার জন্য দেখে যে মোটামুটি দেওয়ালটা 2 হাত দূরে হবে। পরে আমার ধারণাটা অন্যরকম মনে হয় যে এটা আসলে স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছুই হবে। পরে আমি আবারও সেটা কনফার্ম হওয়ার জন্য আমি একদিকে বাম কাতে শুয়েছিলাম, সেটা নিশ্চিত হওয়ার জন্য আবারও গায়ে ধাক্কা দিচ্ছি, একটু ধাক্কা দিয়ে দেখি যে না সেটা অনেক শক্ত এবং নাড়াচাড়া করানো যায় না, বা ধাক্কা দিয়ে আমি সেটাকে নাড়াতে পারছি না। তখন যখন বেশি ধাক্কা দিচ্ছি তখন একটা কথা আসতেছে সে জায়গা থেকে যে ধাক্কা দিস কেন, চোখ খুলে দেখ। মোটামুটি আমি ভয় পেয়ে যাই যে আজ আমার এই বাসার আশেপাশে কোনো বাসা নাই, প্লাস আমি একা এই রুমে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার বাবা মা দেশের বাড়িতে থাকেন, ওনারা বা আমি মারা গেলে কিটা ভেবে নেবে, আমার প্রচন্ড ভয় লাগে, প্লাস দুশ্চিন্তা হয়। কিন্তু সেটা সর্বোচ্চ 40 সেকেন্ডের মতো আমি সেটা ভাবি, এবং ভাবার পরে আমি যে বাম কাতে শুয়েছিলাম সেটা থেকে ডান হাতের কনুই দিয়ে একটা জোরে তারকে আঘাত করার চেষ্টা করি ডান দিকে, মানে যেই জিনিসটা আপনি টের পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সেটার উপরে। আচ্ছা, চোখ বন্ধ করে, কিন্তু আমি কিন্তু চোখ খুলিনি, কারণ আমি জানতাম যে চোখ খুলে হয়তো আমি আরো ভয় পেয়ে যেতাম। ওকে। আর হয়তো ভাই আঘাতটা করার পর অন্য কিছু হতে পারে। পরে যখন আমি আঘাত করি, পরে আর ডান পাশে যে খাটের ইয়েটা ছিল পাশে যেটা, সেটা মোটামুটি অনেকটা ভেঙে যায় আর কি, কিন্তু সেটাকে আমি কিছু দেখতে পাই না সেখানে। পরে আমি উঠে বসি, অনেকটা ভয় লাগে। পরে আমি সেই বাসার মালিককে ফোন দেই, কিন্তু উনি ফোন খোলা ছিল কিন্তু ফোনটা রিসিভ করে নাই। তারপর আমি আমার স্টুডেন্টরে ফোন দিই, তারা আসে আর কি, যে লাঠি নিয়ে আসে বা বিভিন্ন কিছু নিয়ে আসে, মোটামুটি একটা ডাকাত আসলে যে অনুমান করে আসে মানুষ সেটাই করে ওনারা আসে আর কি। পরে তারা আমি দরজায় যে সময় নক করে জিজ্ঞাসা করে স্যার কি হয়েছে, আমি বললাম যে ভেতরে আসো। পরে তার ভেতরে আসলো, আমি তাদের সহ তাদের বাসায় চলে গেলাম, গিয়ে তাদের বাসায় ঘুমানোর সময় তাদের বললাম যে এরকম এরকম। তারা তো একটু হাসাহাসি করে সেটা হয়তো বা বিশ্বাস করে, কিন্তু পরের দিন সকালে কাউকে বলার পর কেউ অনেকে বিশ্বাস করে আর অনেকে বিশ্বাস করে না। তবে বাড়ির মালিক সেটাকে রিসিভ করে কর্ডিয়ালি, কিন্তু উনি আমাকে বুঝতে দেয় না। আচ্ছা, কিন্তু এরপরে ওই বাসাতে আর কোন ধরনের কোনো ঘটনা কি আপনার সাথে ঘটেছে? এরপরে সর্বশেষ যেটা, আমি ওই বাসা থেকে একসময় চলে আসি, কিন্তু চলে আসার পর একদিন রাতের বেলায় আমি ঘুমায় আছি, দেখা যাচ্ছে যে ওই জায়গায় অনেক জোরে একটা বিকট শব্দ চালের উপরে কি জানে পড়ে যায়। পরে আমি লাফ দিয়ে বসে পড়ে আমার এরকম ভাবে বলতেছে আব্বা আব্বা, এরকম ভাবে আমার বাবাকে কল করতেছি। কিন্তু আমি এই জন্যই কল করতেছি, আমি যখন দেশের বাড়িতে থাকতাম আমার পাশে আমার বাবা থাকতো, আমি সম্ভবত এটা ভেবে ডাকতেছি আব্বা করে, যে যেন আমার বাবা উঠে এসে আমি হেল্প করে। কিন্তু তখন আমার মনে হলো যে আসলে আমার বাবা তো এই জায়গায়, আমি অলরেডি গাজীপুরে আছি। আপনি কি এইসব কারণেই কি আপনি সেই বাড়ি থেকে চলে আসেন? না, সর্বশেষ যখন চলে আসি আসলে ওই জায়গায় আমি আমার ফ্রেন্ডদের কথা দিই যে আমি তাদের সাথে মেচে চলে যাব। সেই জন্য আপনি হ্যাঁ, না তারপর চলে আসি নেই। এই যখন একটা দুটানায় ছিলাম তখন দেখা যাচ্ছে একদিন আমি রাতের বেলায় বাসায় যাওয়ার পর ওই বাসায় গিয়ে লাইটটা ফিউজ ছিল। আমি যখন লাইটটা জ্বালানোর পরে আমি একটু, আর আমার হাতে আরেকটা লাইট ছিল, যে ব্যাগের আমার একটা বইয়ের ব্যাগ ছিল, ওই ব্যাগটার আড়ালে অন্ধকার ছিল। আমি ভাবলাম যে বৃষ্টির দিন ছিল, তখন ভাবলাম যে আশেপাশটা দেখেনি, আসলে বৃষ্টির দিন ভেতর কিছু একটা ঢুকতে পারে। আর রুমটার অবস্থা তেমন ভালো ছিল না। পরে আমি লাইট দেওয়ার পর দেখি একটা ব্যাঙের মতো কি জানি মুখ দেখা যায় আর কি। একটু পরে যখন ওই লাইটটা লাগে ওইটা সরে আর কি, আমার বিছানার দিকে দেখি যে একটা বড় গোখরা সাপ যাচ্ছে, বিশাল বড় সাপ। তো এরপরেই আপনি মূলত ওই বাড়িটা ছেড়ে দেন, এবং আপনি যেটা আগেই শুনেছিলেন এই বাড়িতে মানে কিছু প্যারানরমাল জিনিসের উপস্থিতি আছে, সেটাও আপনি টের পেয়েছেন যে কয়েকটা রাতে। তো এই হচ্ছে আপনার ঘটনা। ও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ওই যে যার বাড়িটা ছিল উনি বাড়িটা বিক্রি করে চলে যায়, উনিও নাকি ভূতের ভয় বাড়িটা বিক্রি করে চলে গেছে, এমন একটা কথা আমি বাইরের লোকদের শুনতে পেয়েছি। তো এখনো কি সেই বাড়িটা আছে? যেটা ভেঙে ফেলা আছে এখনো? তো মানুষজন নিশ্চয়ই এখনো আছে। হ্যাঁ, আছে। তো আমি জানি না সেই বাড়ির মানুষজন আসলে ভূতের অস্তিত্ব টের পায় কিনা, এবং আপনি পরবর্তীতে কারো কাছে কিছু জানতে পেরেছেন ওই বাসার কোন? এখন আমি ওইদিকে যাই না,
আসলে এখন তো আপনার লেটেস্ট নিউজ আসলে ওই বাসা সম্পর্কে জানা জানা তো যাই হোক হাসান ভাই, নিঃসন্দেহে মানে এটা হয়তো বা আমরা যারা যারা শুনছি এই মুহূর্তে ডর, অনেকে অনেক সেফ জোনে বসে ডর শুনছি, এইগুলো আমাদের কাছে খুব বেশি ভয়ের উদ্রেক নাও করতে পারে, কিন্তু আপনি যদি ওই এনভায়রনমেন্টে চলে যান, ওই এনভায়রনমেন্টে যদি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রকৃত ভয়টা আসলে কিরকম হতে পারে। এনিওয়েজ হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে। ওকে, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি ডরের আজকের মতো। রাতও অনেকটা হয়েছে, যদিও ডর আমরা এই সময় রেডিওতে যারা শুনছেন, যেই রাতে শুনছেন তার চেয়েও গভীর রাতে এবারের ডরটা ধারণ করা হয়েছে। বিভিন্ন কারণে এখানে কন্ডিশন ছিল। তো যাই হোক, আমরা আর সেই কথাতে না যাই, আমরা এবার যেই ফ্ল্যাটটাতে আমরা এই মুহূর্তে আছি, কেন আছি, সেটা একটু আমরা সবার সাথে শেয়ার করতে চাই। এবং এই ফ্ল্যাটটা এখানে যারা আছে সবাই দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আমি আগেও বলেছি, মানে পুরো ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন কনস্ট্রাকশনের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং দেখলেই বোঝা যায় যে এখানে কাজ হচ্ছে। কিন্তু এই কাজের পেছনে আরো কিছু কাজ হচ্ছে, যেই কাজটাতে আসলে কারো হাত নেই। গত কিছুদিন ধরে কনস্ট্রাকশনের কাজ বন্ধ রয়েছে। এটা বন্ধ থাকার কারণ হচ্ছে এই ফ্ল্যাটটা বেশ কিছুদিন পড়েছিল, তারপর একজন হচ্ছে ফ্ল্যাটটা কিনে নেয় কিছুদিন আগেই, তারপর সে তার নিজের মতো করে সাজানো গুছানোর কাজ শুরু করে। এবং কিছুদিন বন্ধ থাকার পর যখন ওখানে বেশ কিছু মিস্ত্রিরা এসে কাজ শুরু করে, কাজ শুরু করার কয়েকদিন পর থেকেই নাকি এখানে অদ্ভুত কিছুর অস্তিত্ব যারা কাজ করছে তারা টের পাচ্ছিল। প্রথমে যে দুর্ঘটনাগুলো হচ্ছিল অনেকটা ছোটখাটো দুর্ঘটনা হচ্ছিল, এবং এটা কনস্ট্রাকশন সাইটে এই ধরনের দুর্ঘটনা হয়েই থাকে, এটাই আসলে এখানে যারা কাজ করছিল তাদের ধারণা ছিল। কিন্তু একটা পর্যায়ে পরিস্থিতি এমন দিকে যেতে থাকে, তারা আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হয় যে এই ফ্ল্যাটে তাদের ছাড়াও, তাদের অজান্তে এবং তাদের অনিচ্ছায় অন্য কিছু রয়েছে। আসলে আমি জানি না তাদের অনিচ্ছায় অন্য কিছু রয়েছে নাকি অন্য কিছুর অনিচ্ছায় তারা রয়েছে বা বর্তমানে আমরা আছি, আমি আসলে জানি না। ঘটনাগুলো এমন ঘটতে থাকে, ধরেন এখানের মিস্ত্রিরা কাজ করছে, কেউ কিছু হঠাৎ করে মানে কারো গায়ে কোনো কিছু এসে পড়ে যাচ্ছে, মানে যেটা অনেক দূরে ছিল, প্লাস্টিকের কোনো কিছু রাখা ছিল, অ্যাজ ইফ মানে কেউ ছুঁড়ে মেরেছে, এই ধরনের ঘটনা। এটা নিয়ে এখানে যারা কাজ করে তাদের মাঝে কয়েকবার ঝগড়াও হয়েছে, কিন্তু একটা পর্যায়ে তারা ফিল করে যে আসলে এটা কেউ দুষ্টুমি করে বা কিছু করে করছে না। কারণ হচ্ছে যে এরকম রুমেও ঘটনা ঘটেছে যে ওখানে আশেপাশে কেউ নেই, কিন্তু হঠাৎ করে কেউ একজন ঢিল ছুড়েছে, এবং মাঝে মাঝে হয় যে আপনাকে সতর্ক করছে। একটা মিস্ত্রি ছিল, সে এমন একটা জায়গায় কাজ করছিল যেখানে সে একা ছিল, এবং যখন কাজ করছে সে আসলে একটু ঝুঁকে কাজ করছিল আর কি, পাইপ মেরামত করছিল। তো হঠাৎ করে মনে হচ্ছে তার পিঠের মধ্যে কেউ জোরে জোরে আঁচড় দিচ্ছে। তো সে সাথে সাথে বের হয়ে দেখে যে কেউ নেই, এবং সে যেই দরজাটা লাগানো ছিল, এই দরজাটা আসলে কেউ যদি বের হয়ে যেত, দরজাটা খুলে বের হতে হতো এবং অনেক জোরে শব্দ হতো, কিন্তু কিছুই হয়নি, দরজাটা লাগানোই ছিল। তো এই ঘটনাগুলো আস্তে আস্তে এই জায়গাটাকে পুরো মানে ওয়ার্কারদের কাছে হন্টেড করে তোলে, এবং অনেকেই কাজও ছেড়ে দিয়েছে। তো এই জন্য গত কিছুদিন ধরে কাজ বন্ধ রয়েছে ভয়ে। তো চেষ্টা করা হচ্ছে এখানে হুজুর এনে এই ফ্ল্যাটটা বন্ধ করা হবে, তারপরে হয়তো আবার কাজ শুরু হবে। তখন আসলে কি হয় আমরা আসলে জানি না। এনিওয়েজ, তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, এবং সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি যে পরবর্তী ট্যারোট কার্ড রাউন্ড শুনবার জন্য। ডর মানে ভয়। থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের সবাইকে স্পেশালি ইনভাইট করছি ডরে, এবং ডরের স্পেশাল সেগমেন্ট শুরু হয়ে গেছে। আর জিকিপি আপনাদের সাথে আছে। ইনফ্যাক্ট গত সপ্তাহে যে বন্ধুরা এখানে স্ট্যান্ড বাই ছিল তারা এখনো আছে। ইট ইজ কোয়াইট রেকর্ডেড ওই পার্টের, সেই অর্থে আমরা বলছি তারা এখনো আছে, এবং সেই পার্টটা আমরা আগে শুনে নেব। তারপর আমরা এই সপ্তাহে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছে তাদের সঙ্গে আমরা ইন্ট্রোডাকশনে যাব। এই ফাঁকে আপনাদেরকে বলে নিই, গত সপ্তাহে আমাদের একটা স্টোরি জায়গায় আমাদেরকে একটু থামতে হয়েছিল। নটিংহাম প্লেসের লন্ডনের কোন একটা জায়গার একটা বিশেষ ঘটনা রেজা ভাই বলছিলেন, ওই জায়গাটা থেকেই ফিরবো। এবং একই সাথে মরিয়মকে আমরা পেয়েছিলাম গত সপ্তাহে, যার কথাটা আমাদের জানার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা জানতে পারিনি। তো মরিয়মের কথাটাও আমাদের এই পার্টে থাকবে। রেজা ভাই, আমরা যেখানে ছিলাম, আপনি নটিংহাম জায়গার কোন একটি মাদ্রাসার নামটা বলছিলেন না, ওখানকার একটা বিশেষ ঘটনা, কোন একটা ছেলেকে নিয়ে একেবারে অধিভৌতিক, আপনি যেটা বলছিলেন যে মানে সূরা জিন তেলাওয়াত করছিলেন। হুজুর তখন সূরা জিন তেলাওয়াত করতেছে,
সে উল্টা করতেছে, সাথে সাথে উল্টাই ফেলছে এবং হুজুরের চেয়ে ফাস্ট। হুজুর সূরা জিন পড়া শেষ, আর পিচ্চি পুরাটা উল্টাই ফেললো। তখন উনি আয়াতুল কুরসি পড়া শুরু করলো হুজুর। তো আমি একটু পারতাম, আমি একটু ফিস করে মানে মোস্ট পাওয়ারফুল। তো আমি এখানে একটু ড্রপ করবো, সরি মাফ করবেন আমাকে। আয়াতুল কুরসি খুব ছোটবেলায় মার পাশে শুয়ে শুয়ে আমি শিখেছিলাম। আলহামদুলিল্লাহ আমি জীবনে বহুবার বহু জায়গায় এই দোয়াটা পড়ি এবং আয়াতুল কুরসি এরকমও হয়েছে আমার স্বপ্নের মধ্যে আমি খুব বিপদগ্রস্ত, এই সময় আমি আয়াতুল কুরসি পড়া শুরু করেছি এবং বিশ্বাস করবেন কিনা জানি না, মানে মেঘ মুক্ত আকাশ যেরকম হয়ে যায়, মুহূর্তের মধ্যে মেঘ সরে গিয়ে যেরকম ভিডিওর সামনে হয় না, একদম ফাস্ট গেলে এত অদ্ভুত এই জিনিসটা এবং এত শক্তি। আলহামদুলিল্লাহ। তারপর আয়াতুল কুরসি পড়া শুরু করলো। আয়াতুল কুরসি অর্ধেক পড়া শেষ, হুজুর একটু স্লো পড়া শুরু করছে। সূরা জিন তো খুব ফাস্ট পড়ছে, তো আয়াতুল কুরসি যে মসজিদে নামাজ যেরকম পড়া এরকম আস্তে আস্তে পড়তেছে। তো পিচ্ছি আস্তে আস্তে উল্টাচ্ছে সব পিচ্ছি। তখন আমি দেখতেছি চোখ টোক উল্টা যাচ্ছে আস্তে আস্তে, পিচ্ছির চেহারাটাই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তখন আমি হুজুরকে বলছি, হুজুর শোনেন। হুজুর তো আমার কথা শুনে না। তখন আমি ইংলিশে সব পিচ্ছিরে বললাম, তোমরা দোয়া পড়া শুরু করো, সবাই একসাথে আয়াতুল কুরসি পড়ো। আমি শুধু কথা বলছি যে হুজুর স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। তখনই হুজুর করলো কি আবার শুরু করলো আয়াতুল কুরসি পড়া, সব পিচ্ছি একসাথে পড়া শুরু করলো। 13টা বাচ্চা আর হুজুর প্লাস আমি, মানে 15 জন পড়তেছে। আর ওদিক দিয়ে সে বাচ্চাটা একা আয়াতুল কুরসি পড়তে পড়তে বাচ্চা তো আর পারতেছে না, মানে সে পুরো ঘেমে গেছে এবং সে লাল হয়ে গেছে পিচ্ছিটা। তো সেক্ষেত্রে হলো কি 14 গুণ পাওয়ার বেড়ে গেল আমাদের। তখন আস্তে 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 আয়াতুল কুরসি শেষ হতে 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 বাচ্চাটা আস্তে করে জাস্ট অজ্ঞান হয়ে গেল। জাস্ট 10 সেকেন্ড পরে বাচ্চাটা জ্ঞান ফিরল। বাচ্চার কিছুই মনে নেই, তখন তার আমরা কিছু বুঝতে দেয়নি। বাকি যারা দেখছে তাদেরকে আমরা সাইডে নিয়ে বললাম, তুমি কিছু ওদেরকে বলো না, হুজুর তো বাচ্চার কাছে আছে, ইমরানের কাছে। আমি বাচ্চাকে নিয়ে গেলাম, গিয়ে দেখি জানালা একটা রড ভাঙা, ওই রুমের জানালার যেটা খুব মজবুত একটা রড ভাঙা। তখন আমি বুঝলাম যে চলে গেছে সে এই জানালাটা ভেঙে চলে গেছে, সে আর কখনো আসবে না। তারপর থেকে তো আমি আর জানি না, হয়তো ইমরান এখন অনেক বড় হয়েছে। মানে আপনি চোখের সামনে নিজে দেখেছেন। হ্যাঁ, কিন্তু এটা আপনি কেন বললেন, মানে ঘটনাটা কোন প্রেক্ষাপটে? এই জন্য বললাম, আমাদের সমাজে অনেক এরকম ঘটনা ঘটে, জিনে ধরা রোগী থাকে, আমরা জানি না কি করতে হবে। তো আয়াতুল কুরসি একটা বেসিক সূরা, কিন্তু সায়েন্স কিন্তু এই বিষয়টাকে কিন্তু এভাবে দেখে না। সায়েন্স দেখে না। তখন আমি যদি ডাক্তার নিয়ে আসতাম এইসব ক্ষেত্রে, 13 বছরের বাচ্চা কোরআন শরীফের মুখস্থ না, সে প্রতিটা আয়াত বলে দিচ্ছে না। এই জিনিসগুলো আসলে সায়েন্সের জায়গা থেকে হয়তো সায়েন্স তার মতো করে একটা ব্যাখ্যা নিশ্চয়ই দাঁড় করাতে পারবে। আমরা কিন্তু একটা জিনিস বারবারই বলি আপনাদেরকে, যে সায়েন্সের সাথে ডিবেট করা কিংবা কোন একটা জিনিস বিশেষভাবে আপনার মধ্যে বিলিভ ঢুকিয়ে দেয়া, কোন একটা রিলিজিয়াস জায়গা নিয়ে তর্ক বিতর্ক করা, এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। প্রত্যেকের বিলিভের জায়গা থেকে ব্যাপারটাকে তুলে ধরছি। বিশ্বাস করা না করা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেই জায়গাটিতে আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। ট্যারট কার্ড যদি আমরা নামটা রেখেছি, আসলে শুধুমাত্র ট্যারট কার্ড রাউন্ড না আমরা আমাদের এই অনুষ্ঠানটা, এটা একটা পুরোটাই আমরা বলতে পারি অধিভৌতিক বিভিন্ন ঘটনা নিয়ে আমরা রেজা ভাইকে এখানে মেন্টর হিসেবে পেয়েছি। এবং আমরা বলছি ডর মানে ভয়। ইনফ্যাক্ট ভয় মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, মানুষ প্রতিনিয়তই ভয় পায়। সেই জায়গাটি থেকে আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে একটু ইন্টারেস্টিংলি আপনাদের সামনে প্রেজেন্ট করবার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি ভয়ের জায়গাটি আপনার মধ্যে কিভাবে কাজ করতে পারে। তো সেই জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি আমাদের এই অনুষ্ঠানের এই জায়গাটাকে ফান বা মজার জায়গা থেকে নিতে পারেন। আর বিলিভের জায়গাটাতে আপনি যদি বিলিভ করেন তাহলেও আপনার প্রতি আমাদের রেসপেক্ট, যদি বিলিভ না করেন তাহলেও আপনাদের প্রতি শ্রদ্ধা। এবং আমরা এখান থেকে কোনোভাবেই আপনাকে কোনো বিশেষভাবে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গির দিকে, ইজমের দিকে আপনাকে অবশ্যই ইনফ্লুয়েন্স করছি না, সচেতন ভাবেও করছি না এবং অবচেতন মনেও করছি না। এটা আমরা আমাদের জায়গা থেকে বলিষ্ঠ হয়ে বলতে পারি। কিন্তু আপনি যদি ইনফ্লুয়েন্স হন, তাহলে আমরা আপনাকে বলবো যে ভালো জিনিস যদি সেটা আপনার জীবনে হয় তাহলে আপনি হতে পারেন, আর খারাপের দিকে অবশ্যই আপনি ইনফ্লুয়েন্স হবেন না। ওকে রেজা ভাই, আমাদের যেই বোনটি গত সপ্তাহে এসেছিল সেই সপ্তাহেও আমাদের সঙ্গে আছে মরিয়ম। আপনার পরিচয়টা একটু বলুন, আপনার বয়স কত? আমার নাম মরিয়ম আক্তার, বয়স 18। আচ্ছা, তো এই ট্যারট কার্ডে তুমি কেন আসলা? আমি এখানে আসছি আসলে আমার বাবার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, সেটা মানে আমি জানতে আসছি যে আসলে কি সেটা মানে আমরা যেটা মনে করতেছি যে মানে ভৌতিক কোনো কাহিনী নাকি। এটা কি তুমি নিজে দেখেছো নাকি বাবার কাছ থেকে শুনেছো? বাবার কাছ থেকে শুনেছি। বাবা বেঁচে আছে তোমার? জি। বাবা কেন আসলো না, তুমি কেন আসলা? বাবা হার্ট স্ট্রোক করে এখন প্যারালাইজড। কি ঘটনা আমাকে একটু বলো তো। এটা 5 বছর আগের কথা। আমার বাবা তখন একটা গার্মেন্টসে চাকরি করতো, রাত্রে নাইটও করা হতো। তো সেইখানে বাবা মানে বাসায় এসে বলতো যে আমি যখন জানালার কাছে মানে বসে থাকতাম তখন মানে বাহিরে নাকি একটা মেয়ে দেখতে পেত। এটা ছিল একটা কচু ক্ষেত, প্রায় দিনই দেখতে পেত। তো বাবাকে নাকি সে মানে হাতে ইশারা করে ডাকতো। আচ্ছা। বাবা তাকে দেখে আর কি ধূমপান করে, তাকে যেভাবে রাগানো যায় বাবা সেগুলো করতো। তো হঠাৎ একদিন সেই মেয়েটা মানে খুব ভাবে বাবাকে ডাকতেছিল। তো বাবা এক সময় মানে প্রস্রাব করলো, মানে যেভাবে বলছে যে শরীরের উপর প্রস্রাব করলো। এর 5 দিন পরে বাবা স্ট্রোক করে, মানে ডান হাত আর ডান পা অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। প্রায় 1 সপ্তাহ মানে মুখ একদম বেঁকে গেছে, কথা বলতে পারতো না। এটাই বলতে চাইতেছি যে ওই ঘটনার পরে আসলে এরকম হইলো। তারপরে বাবা তো একদমই চলাচল করতে পারতো না। একদিন রাত্রেবেলা আম্মু বাবাকে যখন টয়লেটে নিয়ে যায় তখন নাকি বাবা কিছু একটা দেখছে। কিছু একটা দেখার পরে মুখ দিয়ে লালা থুথু পুরো মানে বের হয়ে মাটিতে বাবা পড়ে যায়।
এই জন্য আসছি যে জানার জন্য আসলে কি বাবা মানে তুমি এটা জানার জন্য আসছো যে এটার কারণে এরকম কোনো কিছু হয়েছে কিনা, বাবা আজকে ফেরতচাষী। রেজা ভাই কি বলবেন ব্যাপারটাকে? তোমার যে মোবাইলটা সাথে আছে এই জীবনের ফার্স্ট মোবাইল, না সিম কার্ডটা, ফার্স্ট সিম কার্ড, না সিম কার্ডটা কেন চেঞ্জ করেছে, কবে চেঞ্জ করেছে? সিম কার্ড থেকে 1.5 মাস। তোমার ছেলেরা ফোন দিত, হ্যাঁ 1.5 মাস আগে সিম কার্ড নেওয়া হয়েছে, আগে সিম কার্ডটা বন্ধ। এখন আসে বাবার বিষয়ে। কারণ বাবার যে সমস্যাটা, আমি যদি সলিউশন দিই এটা মানুষ হাসবে, সবার আগে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার কি বলছে? ডক্টর বলছে যে ভালো হবে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হবে। কথা বলতে পারে? বলতে পারে কিন্তু অত ভাঙা বেশি ভাঙা বোঝে কথা না। বলে না? হ্যাঁ চুল কি আস্তে আস্তে পড়ে যাচ্ছে? হ্যাঁ তুমি তোমার বাবাকে টাইম দিতে হবে। তোমার বাবাকে এখন কে দেখাশোনা করে? আমি সারাদিন বাবার সাথে বাসা থাকি। এখন যেটা লাগবে সেটা হচ্ছে বড়ি পাতা, এটা 1 সপ্তাহের জন্য। যদিও বিষয়টা হাস্যকর, আমার এগুলো বলতে হাস্যকর লাগে মাঝে মধ্যে, বুঝছেন? রাজীব ভাই, আমি পুরো বিষয়টা আমি আনতে চাইবো না, কারণ এটা লিসনারদের আপনি যে সলিউশনটা দিচ্ছেন ওটাকে ব্যক্তিগতভাবে দিবেন, বরং আপনি কোয়ারির জায়গা থেকে আরো কিছু কোয়ারি করলে কোয়ারি করতে পারেন। হ্যাঁ, আপনার বাবার যে সমস্যাটা যেটা বললেন আমাকে, সেটা একটা জিন ছিল। জি এটা পিচাস বলি আমরা এটাকে। এই যে টয়লেট করার কথাটা বললেন, এটা ঢাকা শহরের মধ্যে হয় নাই। কোথায় ঘটনা, এটাকে আপনি জানেন? না বাবা মালিবাগে চাকরি করতো। কিন্তু যে বাথরুমে যে ঘটনাটা, এটা শহরের বাইরের ঘটনা। না সেটা জানি না। এটা একটু জেনে নিবেন আপনার আব্বুর কাছ থেকে। হ্যাঁ? শহরের বাইরে কোনো জঙ্গলে এই টাইপের ঘটনা। যে মহিলাটার কথা বললেন, সে মহিলা ছিল না, সে পুরুষ জিন ছিল। সে মহিলার রূপ ধরে আসছিল, তখন আপনার জন্ম হয়েছে অলরেডি। জি ওই জিন জানতো যে আপনার জন্ম হবে, আপনি খুব সুন্দর ছিলেন ছোটবেলায়। এইটা ছিল এই জিনের মূল উদ্দেশ্য, যাতে কোনোভাবে বাচ্চাকে ক্যাপচার করা যায় কিনা। আপনার কোনো বোন আছে আর? না কার্ডে এটাই বলছে যে আপনি একাই জন্মাবেন এবং একাই হবে, এবং জিনে ওইটা উদ্দেশ্য ছিল আপনাকে কিছু করা, কিন্তু আপনি কিছু করতে পারেন নাই কেন তারপরও? কারণ ওইটা আপনার আব্বার উপর দিয়ে গেছে। জি সায়েন্সের যুগে এগুলো হাস্যকর, কিন্তু এটাই ট্রু। যেহেতু ডাক্তার বলছে অর্থ ব্যয় হবে, তো ডাক্তার লিখিত দিবে আপনাকে? না তো আমি লিখিত দিচ্ছি, আপনার বাবা সুস্থ হবে। অনেক লিসেনাররা আমার কথা শুনে হাসতেছে অলরেডি। আমি লিসেনারদেরকে প্রশ্ন করতে চাই, যখন ডাক্তাররা ফেল করে, ডাক্তাররা কি উত্তর দেয়? আল্লাহর কাছে দোয়া করেন। ডাক্তারও জানে তার লিমিটেশন আছে, একটা লিমিটেশনের বাইরেও সুপারন্যাচারাল পাওয়ার আছে। অফকোর্স আছে। মিরাকল ট্রিটমেন্টে অহরহ ঘটে। আপনার আব্বার বিষয়টা হচ্ছে এটা ছেলে জিন ছিল। হ্যাঁ, আর যে ঘটনাটা ঘটছে একটু যেহেতু কথা বলতে পারে, একটু জানা নেবেন। শহরের বাইরে বলতেছে, মানে ঢাকা শহর। যদি আমরা ঢাকা শহর আগে ধরবো, আপনি যখন ঘটনা 5 বছর আগে ঘটনা বলতেছেন, 5 বছর আগে শহরটা ছোট ছিল। আমরা যে কোনো শহরের মধ্যখানকে ধরি আমরা শহর। এই যে জিনিসটা আপনার বাবার সাথে এখন আর নাই, কিন্তু সে এফেক্ট করে চলে গেছে। আপনি যতই হুজুর দেখান বলবে কিছু নাই। এটা হচ্ছে শিরার মাধ্যমে হয়। আপনার বাবার সাথে যেটা হয়েছে, ওনার ভেনের মধ্যে ঢুকে গেছিল জিনিসটা, জি খারাপ জিনিসটা শিরার সাথে ঢুকে শিরাকে বন্ধ করে ফেলছে, মানে ব্লাড সার্কুলেশন বন্ধ। আস্তে 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 মানুষ নিস্তেজ হয়ে যায়। এখন আমি যেটা সলিউশন আপনাকে দিব সেটা হচ্ছে, আপনি 1 সপ্তাহ ট্রাই করেন। ট্রাই করার পরে আমি পরবর্তী সলিউশন দেবো। এটা 4টা সলিউশন আছে। ওকে ফাইন, সলিউশনগুলো আপনি তাকে ব্যক্তিগতভাবে দেবেন। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। আর তুমি যেন কি বলছিলে যে রেগুলার কোনো স্বপ্ন দেখো? আমি যেমন স্বপ্নে প্রায় দেখি সাপ, একদম কালো সাপ। Okay. যখন মানে প্রথম দেখি জাস্ট এমনি সাপ দেখি, দ্বিতীয়বার যখন দেখি মানে কাট আমি দিতে হবে, কেটে যাবে। যতবারই আমি নিতে হবে। দেখতাম তাহলে জানতে পারবো। যতবারই আমি দেখতাম সাপ, আমি আম্মুকে বলতাম যে আম্মু আমি আজকে সাপ দেখছি, তো আম্মু বলতো যে না এটা বলো না। তৃতীয়বারে যখন দেখতেছি তখন দেখি যে সাপটা ছোট, খুব ছোট, Okay. কিন্তু কার্টুনের মতো যে দেখতে ওরকম। আমি চোখ দেখতে পাইতেছি খুব সুন্দর, কিন্তু একদম কালো। সাপ সুন্দর। জি অ্যাকর্ডিং টু রেজা ভাই, ট্যারট কার্ড রিড করলে তোমার যে কোনো সাইড এফেক্টে কোনো ক্ষতি হতে পারে। ইফ ইউ বিলিভ দিস, আমি বলবো না তোমাকে বিলিভ করতে, রেজা ভাইও বলবে না, এটাকে অনেকেই ফান হিসেবে দেখে। জি, জি। সো তুমি তোমার ব্যক্তিগত বিষয়, বাট আমরা তোমাকে ইন্সপায়ার করবো না এটাকে জি। বিলিভ কর। ইউ ওয়ান্ট টু রিড? জি। ওকে, একটা কার্ড তোলো তাহলে। ওকে দেখতে পারবে, উল্টাতে পারবে? আচ্ছা উল্টাও উল্টা টেবিল রেখে টেবিলে রাখ। ডেভিল। কার্ড ধরার আগে বলছি যে এটা ডেভিলের কাজ। আমার এখানে কিন্তু সব ডেভিল না। 78 টাকা। 78টা কার্ডের সবগুলা কার্ড ভিন্ন, এই জন্য আপনি সাবধান থাকবেন 1 সপ্তাহ। আপনি কি বাসার বড় মেয়ে? বড় ভাই আছেন একজন? জি বড় ভাই আছে, বড় ভাই কি করে? চাকরি করে। তাই বড় ভাইকে নেশা থেকে বাঁচান। এটা কি জানেন আপনি? আপনি জানেন? সিগারেট খায় সেটা জানি। শুধু সিগারেটটাই জানো? কিন্তু বাজে একটা নেশা, এখান থেকে বাঁচান। টাকা নষ্ট করবে, ফ্যামিলিতে প্রবলেম করবে। হ্যাঁ, আপনি ওদের রিড করে ফেলেছেন, বলেন। আমি প্রথম বলছিলাম যে যেটা হচ্ছে এটা শয়তানের কাজ, পিচাস বা শয়তান। কার্ড আপনার আসছে এটা ডেভিল। হ্যাঁ, এটা জি। কার্ড নাম্বার 15। আপনাদের ফ্যামিলিতে মাইজারি চলতেছে, মানে কৃপণতা চলতেছে, জি খুব হিসাব চলতেছে এখন। হ্যাঁ আমার যদি বলতে মনে হয় যে না ভাই থামেন, আমি থেমে যাবো। জি আমরা জানি একটা মেয়ে 30 বছর হলে বয়স্ক হয়ে যাবে, সেই তুলনায় আপনার মা কিন্তু অনেক ইয়াং, জি বাবার তুলনায় অনেক ইয়াং। এটাকে আপনি ওরে দেখে বলতে পারেন যে ওর বয়স চেহারা সুন্দর, এই কারণে বলে দিলেন? ওর বাবার তুলনায় ওর মা বেশি ইয়াং। এখন অনেক কিছু চলে আসছে। একটা আমি আরো কার্ড, আমি নর্মালি 6টা কার্ড রিড করি, শুধু যেহেতু বাবার বিষয় আমি ফ্যামিলিতে না যাই। জি। ওর মায়ের কিছু সমস্যা আছে, এই জন্য একটা বাবা সুস্থ হচ্ছে না। আপনার বাবার সাথে কিন্তু ডেভিলটা এখন নাই আর। আচ্ছা, আমার মনে হয় খুব বেশি সেন্সিটিভ না হলে আমরা সেটা রেডিওতে না প্রচার করি, ওকে আমরা পার্সোনালি কাউন্সিলিং আপনি করি, কি চান সবাই শুনুক? কারণ বিষয়গুলো খুব সেন্সিটিভ হয়ে যাবে, পরিবারের বিষয় তো। So, আমার মনে হয় ও নিজেও চায় না, আমরাও সেটাও চাই না। আমরা বরং বিষয়টাকে ড্রপ করি।
ওকে, আমরা মরিয়মের কথা শুনেছি প্রিয় শ্রোতা, এবং একই সাথে যেটা বলেছিলাম আপনাদেরকে যে গত সপ্তাহে আমরা যেখানটায় শেষ করেছিলাম সেখান থেকে আমাদেরকে এই সপ্তাহে শুরু করতে হয়েছে। এই ফাঁকে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি, আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ড। রেজা এবং আরজি কিবরিয়া, আমি আমাদের দুজনের সঙ্গে।